পেনসিলভানিয়ায় হামলার পর যুক্তরাষ্ট্রের জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এদিকে 24 ঘন্টায় ইসরায়েলের হামলায় 141 ফিলিস্তিনি নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে গাজার 4 শতাধিক মানুষ। অন্যদিকে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে 24 ঘন্টা ধরে চলা টানা বৃষ্টির মধ্যে বিভিন্ন ঘটনায় অন্তত 12 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও 27 জন। জানাবো, ফ্রান্সের একটি গ্রামে জন্মদিনের পার্টিতে বন্দুক হামলায় বন্দুকধারী সহ 4 জন নিহত হবার খবরও। বিশ্বের নানা প্রান্তের এসব খবর নিয়ে বিশ্বযোগের আজকের আয়োজনে স্বাগত জানাচ্ছি আমি শারমিন স্বপ্না। পেনসিলভানিয়ায় হামলার পর সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। কানে গুলিবিদ্ধ হওয়ার পর রবিবার নিজের মালিকানাধীন ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে প্রকাশিত দ্বিতীয় বিবৃতিতে তিনি এই আহ্বান জানান। হত্যা চেষ্টা থেকে বেঁচে যাওয়ার একদিন পরই রিপাবলিকান জাতীয় সম্মেলনে যোগ দিতে উইসকনসিনে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত উইসকনসিনের মিলওয়াকিতে দলীয় এই সম্মেলন অনুষ্ঠিত হবে। এই সম্মেলনে ট্রাম্পকে আনুষ্ঠানিকভাবে রিপাবলিকান পার্টির প্রার্থী হিসেবে ঘোষণা করা হবে। এদিকে রাজনীতিতে তীব্র মতবিরোধ ও উচ্চ অংশীদারিত্ব থাকবে, তবে এটি কখনোই যুদ্ধক্ষেত্র বা হত্যার ক্ষেত্র হওয়া উচিত নয় বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। Good afternoon. Last night, there is no place in America. রাজনীতি কখনোই আক্ষরিকভাবে যুদ্ধক্ষেত্র বা সৃষ্টিকর্তা না করুক হত্যার ক্ষেত্র হওয়া উচিত নয়। আমি বিশ্বাস করি রাজনীতি শান্তিপূর্ণ বিতর্কের ক্ষেত্র হওয়া উচিত। আমরা এমন একটি আমেরিকার পক্ষে দাঁড়িয়েছি যেখানে চরমপন্থা ও ক্রোধ নয়, বরং শালীনতা ও অনুগ্রহ থাকবে। নির্বাচন ঘনিয়ে আসার সাথে সাথে আমাদের সকলেরই এখন পরীক্ষার সময়। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে গুলি করতে AR-15 মডেলের আধা স্বয়ংক্রিয় রাইফেল ব্যবহার করেছিলেন হামলাকারী টমাস ম্যাথিউ ক্রুকস। সন্দেহভাজন ওই হামলাকারীকে সাথে সাথেই হত্যা করা হয়। তার পাশেই পড়েছিল হামলায় ব্যবহার করা একটি AR-15 রাইফেল। এই বন্দুক যুক্তরাষ্ট্রে ব্যাপক জনপ্রিয়। এর আগেও দেশটিতে ভয়াবহ কিছু হামলায় এই বন্দুক ব্যবহার হতে দেখা গেছে। AR-15 আধা স্বয়ংক্রিয় রাইফেল, এর অর্থ সেটি দিয়ে একটানা একাধিক গুলি ছোড়া যায়। AR-15 রাইফেলের গুলির গতিও অনেক বেশি। সাধারণ পিস্তলের গুলির চেয়ে 3 গুণ গতিতে ছুটতে পারে এই বন্দুকের গুলি। অনেক দূর থেকেও বন্দুকটি দিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত করা যায়। ট্রাম্পের উপর হামলা নিয়ে আলোচনার জন্য আমাদের সাথে যুক্ত হচ্ছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক শাহাব আনাম খান। জনাব শাহাব আনাম খান, আপনাকে বিশ্বযোগে স্বাগত জানাচ্ছি। যে বিষয়টি জানতে চাচ্ছি যে ট্রাম্পের উপর হামলা হয়েছে, এই হামলার সার্বিক রাজনৈতিক প্রভাবটা কেমন হতে পারে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে এবং বিশ্ব রাজনীতিতে? ধন্যবাদ। যে ঘটনাটা ঘটেছে সেটা অত্যন্ত নিন্দনীয়। নিশ্চিতভাবেই ডোনাল্ড ট্রাম্প আগে রাষ্ট্রপতি ছিলেন এবং একজন লেজিটিমেট কন্টেন্ডার এই ইলেকশনে। তবে ওনার উপরে যে আঘাতটা এসছে সেটা মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনে যে খুব বড় প্রভাব ফেলবে সেটা বলা যায় না, কারণ নির্বাচন আরো 4 মাস পরে হবে এবং সাধারণত সিম্প্যাথি কার্ড খুব বেশি কাজ করে না মার্কিন যুক্তরাষ্ট্রের ইলেকট্রাল প্রসেসে। তবে নিশ্চিতভাবে 3টা ঘটনা ঘটতে যাচ্ছে। প্রথম কথা হলো যে ইলেকশন ক্যাম্পেইনগুলিতে আমরা আগের চেয়ে অনেক বেশি হস্টালিটি এবং পোলারাইজেশন দেখতে পারবো। দ্বিতীয়ত, এই ক্ষেত্রে ডেমোক্র্যাটরা খুব স্বাভাবিকভাবেই তাদের যে অ্যান্টি গান পলিসি আছে সেটাকে আবার নিয়ে আসবেন এবং ডেমোক্র্যাটদের অপোজিশনে রিপাবলিকানরাও এখন খুব বড় করে প্রো গান অর্থাৎ বন্দুকের পক্ষে, ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশনের যে এজেন্ডাগুলি থাকে সেগুলির পক্ষে আরো জোরালো বক্তব্য নিয়ে আসবে। সুতরাং সেই জায়গাতেও আমরা এই অ্যান্টি গান পলিসি সেই জায়গাতে একটা বড় রকমের পরিবর্তন দেখবো এবং সেটার একটা বড় ইমপ্লিকেশন থাকবে। আর তৃতীয় যে বিষয়টা থাকে সেটা হলো যে দুই পক্ষেরই এখন মোটামুটি এটা নিশ্চিত হয়ে গেছে যে ইলেকট্রাল ক্যাম্পেইনের মধ্যে এই অ্যাসাসিনেশনটা কাজ করবে। এই মুহূর্তে হাউস রিপ্রেজেন্টেটিভে যে আলোচনাটা হচ্ছে ওভারসাইট কমিটিতে, সেটাতে সিক্রেট সার্ভিসের যিনি প্রধান তাকে ডাকা হয়েছে এবং স্বাভাবিকভাবেই যে ওভারসাইটগুলি হয়েছে এই ওভারসাইটগুলি আরো বেশি রকমের ফিচার হিসেবে দাঁড়াবে
আগামী এই ইলেকশন পর্যন্ত। সুতরাং আমাদেরকে এখানে এটাও মনে রাখতে হবে যে এই ইলেকশন ক্যাম্পেইনগুলিতে কতটুকু নিরাপত্তা থাকবে এবং সেই নিরাপত্তাটার ব্যবহার কতটুকু হবে সেটাও কিন্তু ভোটারের উপরে একটা বড় রকমের ইমপ্লিকেশন তৈরি করবে। সুতরাং সবকিছু মিলিয়ে এই ঘটনাটা মার্কিন যুক্তরাষ্ট্রের ইলেকট্রাল প্রসেসে একটা বড় রকমের পরিবর্তন আসবে। আপনি তো নিরাপত্তার কথা বলছিলেন, আমরা দেখেছি যে ট্রাম্প বরাবরই যুক্তরাষ্ট্রে অস্ত্র আইন কঠোর করার বিরোধিতা করেছেন, এবার তার নিজের উপরই হামলা হয়েছে। এই হামলার ঘটনার পর তার কি অবস্থায় পরিবর্তন হতে পারে, আপনার কি মনে হয়? একদম কোনো পরিবর্তন ঘটবেই না, বরং যেটা আমি বলছিলাম যে এই আইনের পক্ষে তার আরো জোরালো অবস্থান তৈরি হবে। ইনফ্যাক্ট গত এপ্রিল মাসে তিনি ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশনের সভাতে কিন্তু সরাসরি বলেছিলেন যে তিনি এই ক্ষমতায় আসার পরে প্রেফারেবলি প্রথম দিনই বাইডেন প্রশাসন কর্তৃক নেয়া যেসব পলিসিগুলি আছে এই গান কন্ট্রোলের জন্য সেগুলিকে তিনি বিলুপ্ত করবেন। সুতরাং এই ঘটনার পরে তো আরো বোঝা যাচ্ছে যে তিনি এই বিষয়ে আরো কঠিন বা কঠোর মনোভাব নেবেন। এছাড়াও আরেকটা জিনিস মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে যে এই যে ন্যাশনাল সিকিউরিটি এজেন্সিসগুলি আছে বা সিক্রেট সার্ভিসেসগুলি আছে এইগুলির উপরেও তিনি একটা বড় রকমের পরিবর্তন আনতে যাবেন। সুতরাং সেই জায়গাতেও আমরা দেখতে পাবো যে মার্কিন যুক্তরাষ্ট্রের সিকিউরিটি সেক্টরের রিফর্মে আরো বেশি অস্ত্রের প্রয়োগ, আরো বেশি লিথাল ওয়েপনের প্রয়োগ খুব স্বাভাবিকভাবেই সেটা মনে হয় না মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য, যদি ট্রাম্প ক্ষমতায় আসেন বা রিপাবলিকানরা ক্ষমতায় আসেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষের জন্য খুব বেশি কল্যাণকর হবে। অনেক ধন্যবাদ আপনাকে জনাব শাহাব আনাম খান। দর্শক, ট্রাম্পের উপর হামলা নিয়ে আলোচনার জন্য আমাদের সাথে যুক্ত ছিলেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক শাহাব আনাম খান। এদিকে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর বন্দুক হামলার ঘটনায় তীব্র নিন্দার ঝড় বইছে যুক্তরাষ্ট্র জুড়ে। উদ্বেগ প্রকাশ করে প্রবাসী বাংলাদেশিরাও বলছেন, গণতান্ত্রিক সৌন্দর্যের দেশটিতে এমন ঘটনা মোটেও কাম্য নয়। আবারও অস্ত্র নিয়ন্ত্রণে কঠোর আইন করার দাবি উঠেছে জোরালোভাবে। নিউ ইয়র্ক থেকে আরও জানাচ্ছেন শামীম আল আমিন। এখানে বিভিন্ন ধরনের সন্ত্রাসবাদী লোক আছে, তারা এই ধরনের সুযোগগুলোকে কিন্তু লুফে নেয়। তো এটার আসলে যদি আমাদের নিয়ন্ত্রণ করতে হয়, আমি মনে করি গান কন্ট্রোল। এখানে নিরাপত্তা, মানসিক নিরাপত্তাটা বড় বিষয়, কিন্তু গতকালকে ঘটনা আমেরিকায় আমরা যারা প্রবাসীরা আছি আমরা আতঙ্কিত। যতদিন পর্যন্ত এই বন্দুক সংস্কৃতি না বন্ধ হবে, আমেরিকায় এই ভায়োলেন্সও বন্ধ হবে না। কোনো সন্দেহ নেই যে এই ঘটনা ট্রাম্পকে আরও পোক্ত করবে তার অবস্থানটা। আমেরিকানরা সবসময় ফাইটারদের পছন্দ করে এবং এই ঘটনার মাধ্যমে ট্রাম্পের ফাইটিং ইমেজটা অনেক বেশি পোক্ত হয়। এদিকে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর আততায়ীর হামলায় তার সমর্থকরা ক্ষুব্ধ হয়েছেন। প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটিক দলের নির্বাচনী প্রচারণায় বিরতি দেওয়া হয়েছে। এই হত্যা চেষ্টার ঘটনায় নভেম্বরের নির্বাচনকে ঘিরে রাজনৈতিক সহিংসতা বৃদ্ধির আশঙ্কা করা হচ্ছে। মনিরুজ্জামান বাবুর প্রতিবেদন। কানে রক্ত ঝরে পড়া অবস্থায় ডোনাল্ড ট্রাম্পের এই মুষ্টিবদ্ধ হাত হয়তো মার্কিন ইতিহাসে স্থান করে নেবে। এই ছবি হয়ে উঠতে পারে তার নির্বাচনী প্রচারণার প্রতীক। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যা চেষ্টার ঘটনায় ক্ষুব্ধ তার সমর্থকরা। ট্রাম্পের রিপাবলিকান দলের মিত্ররা তাকে একজন বীর হিসেবে তুলে ধরেছেন। এরই মধ্যে স্থগিত করা হয়েছে ডেমোক্র্যাটদের ক্যাম্পেইন। ফলে নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে দেশটিতে রাজনৈতিক সহিংসতা বাড়তে পারে বলে আশঙ্কা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। শনিবারের ঘটনায় রিপাবলিকান মিত্ররা ট্রাম্পকে নায়ক বলে আখ্যায়িত করেছেন। এক্ষেত্রে ট্রাম্পের রক্তমাখা ছবি ব্যবহার করা হচ্ছে।
ডেমোক্র্যাটিক স্ট্র্যাটেজিস্ট ব্রাড ব্যানন বলেছেন, এই গুলির ঘটনা ট্রাম্পকে রাজনৈতিকভাবে সুবিধা দিতে পারে। এই হত্যা চেষ্টার ফলে ট্রাম্পের প্রতি সহানুভূতি বাড়বে। চলতি সপ্তাহে রিপাবলিকান ন্যাশনাল কনভেনশন রয়েছে। এই হামলাকে কেন্দ্র করে সেখানে ট্রাম্পের গ্রহণযোগ্যতা আরও বাড়বে বলেও আশা করা হচ্ছে। ডোনাল্ড ট্রাম্পকে হত্যা চেষ্টার জন্য সমর্থকরা বাইডেনকে দোষারোপ করছেন। ট্রাম্পকে সবসময় খারাপভাবে উপস্থাপন করার জন্যই এমন ঘটনা ঘটেছে বলে অভিযোগ। যদিও এই ঘটনার পর পরিস্থিতি সামাল দিতে দ্রুত প্রকাশ্যে আসেন বাইডেন। এই ধরনের রাজনৈতিক সহিংসতাকে অগ্রহণযোগ্য আখ্যা দিয়ে হামলার নিন্দা করেছেন ও ট্রাম্পের বিরুদ্ধে নির্বাচনী বিজ্ঞাপনও সরিয়ে নিয়েছেন। যুক্তরাষ্ট্রে এই ধরনের সহিংসতার কোনো স্থান নেই বলেও মন্তব্য করেছেন বাইডেন। পেনিসিলভেনিয়ার ভোটের রেকর্ড অনুযায়ী সন্দেহভাজন হামলাকারী একজন রেজিস্টার্ড রিপাবলিকান। 20 বছর বয়সী ওই তরুণের নাম টমাস ম্যাথিউ ক্রুকস। 1970 সালের পর সবচেয়ে বড় রাজনৈতিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। 2021 সালের জানুয়ারিতে ক্যাপিটল হিলে হামলার ঘটনার পর অন্তত 14টি মারাত্মক হামলার ঘটনা ঘটেছে। মনিরুজ্জামান বাবু, 71। একটা বিরতি নিচ্ছি, ফিরে এসে জানাবো গাজার যুদ্ধ পরিস্থিতির খবর। 71-এর সাথেই থাকুন। 24 ঘন্টায় ইসরায়েলের হামলায় 141 ফিলিস্তিনি নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে গাজার 4 শতাধিক মানুষ। রবিবারও গাজার নিরাপদ অঞ্চল হিসেবে ঘোষিত আল মাওয়াসিতে হামলা চালায় ইসরায়েল। এদিকে হামাসের এক জ্যেষ্ঠ নেতা জানিয়েছে, ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধবিরতির আলোচনা যে কোনো সময় ভেস্তে যেতে পারে। আরও জানাচ্ছেন সৃষ্টি ঘটক। ইসরায়েলি বাহিনীর বর্বর হামলায় চরম বিপর্যয়কর পরিস্থিতিতে ফিলিস্তিনের গাজা উপত্যকার মানুষজন। রবিবারও গাজার নুসেইরাত শরণার্থী শিবিরের একটি স্কুল ভবনে বেসামরিকদের ওপর বোমা বর্ষণ করে ইসরায়েলি বাহিনী। এতে অন্তত 17 জন নিহত এবং 80 জনের বেশি মানুষ আহত হয়। ক্লাসরুমে প্রবেশের সাথে সাথেই আমার ছোট বোনের মাথার উপর ছাদ ধসে পড়ে, সাথে সাথেই সে মারা যায়। আমার আরেক বোন, তার ছেলে আর আমার মা আহত হয়েছিল, তারাও পড়ে মারা গেছেন। আমি সবাইকে হারিয়ে নিঃস্ব হয়ে গেছি। এছাড়া নিরাপদ অঞ্চল হিসেবে ঘোষিত আল মাওয়াসিতেও ভয়াবহ হামলা চালায় ইসরায়েলি বাহিনী। আমরা কোথায় যাব? আল্লাহ আমাদের রক্ষা করুন। আমাদের জন্য একটি সত্যিকার অর্থে নিরাপদ অঞ্চল নির্ধারণ করে তারপরে আপনারা যুদ্ধ করুন, যা খুশি করুন। হামাসের এক শীর্ষ নেতা জানিয়েছেন, গাজায় যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েলি দখলদারদের সঙ্গে চলমান আলোচনা যে কোনো সময় ভেস্তে যেতে পারে। তিনি বলেন, হামাস দৃঢ়ভাবে মধ্যস্থতাকারীদের জানিয়ে দিয়েছে যে যতক্ষণ হত্যাকাণ্ড এবং প্রতিদিনের নৃশংসতা অব্যাহত থাকবে ততক্ষণ আলোচনার কোনো ফল আসবে না। জাতিসংঘের মতে ইসরায়েলের বর্বর আক্রমণের কারণে গাজার প্রায় 85% ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। আর খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র সংকটের মধ্যে গাজার সবাই এখন খাদ্য নিরাপত্তাহীন অবস্থার মধ্যে রয়েছে। এছাড়া অবরুদ্ধ এই ভূখণ্ডের 60% অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। ইসরায়েল ইতোমধ্যেই আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগে অভিযুক্ত। সৃষ্টি ঘটক, 71। এদিকে গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্যের নতুন পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি। একই সাথে হামাসের হাতে জিম্মি ইসরায়েলিদের মুক্তিও দাবি করেছেন তিনি। ইসরায়েল ও অধিকৃত ফিলিস্তিন সফরে গিয়ে এসব কথা বলেন ডেভিড ল্যামি। রবিবার এক বিবৃতিতে ল্যামি বলেন, গাজায় যে হত্যা ও ধ্বংসযজ্ঞ চলছে তা সহনীয় নয়। এই যুদ্ধ অবিলম্বে শেষ হওয়া দরকার। দুই পক্ষকে এই ক্ষেত্রে ছাড় দিতে হবে বলে মন্তব্য করেন তিনি। যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েলি জিম্মিদের মুক্তির বিনিময়ে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন বলে জানিয়েছেন এক ইসরায়েলি কর্মকর্তা। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে 24 ঘন্টা ধরে চলা টানা বৃষ্টির মধ্যে বিভিন্ন ঘটনায় অন্তত 12 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও 27 জন। প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ PDMA জানিয়েছে, নিহতদের মধ্যে 5 শিশু, 3 নারী ও 4 জন পুরুষ রয়েছে। নারওয়াল ও মুলতান জেলায় বজ্রপাতে 3 জনের মৃত্যু হয়েছে। গত 30 জুন থেকে পাঞ্জাব জুড়ে মৌসুমী বৃষ্টিপাত শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত অন্তত 21 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন 64 জন। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবিকে তোষাখানা সংক্রান্ত নতুন একটি মামলায় গ্রেপ্তার দেখিয়েছে জাতীয় জবাবদিহি ব্যুরো NAB। একই সাথে তাদের 8 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। NABর উপপরিচালকের নেতৃত্বে একটি দল আদিয়ালা কারাগার থেকে ইমরান খান ও বুশরা বিবিকে গ্রেপ্তার দেখানো হয়। আগামী 22 জুলাই তাদেরকে আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে ইদ্যত মামলায় খালাস পেয়েছিলেন তারা।
নেপালের নতুন প্রধানমন্ত্রী হিসেবে কমিউনিস্ট নেতা কেপি শর্মা ওলিকে নিযুক্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট রামচন্দ্র পাউডেল। এর মধ্য দিয়ে তৃতীয়বারের মতো দেশটির প্রধানমন্ত্রী হলেন তিনি। দেশটির প্রেসিডেন্ট রামচন্দ্র পাউডেলের গণমাধ্যম বিষয়ক উপদেষ্টা বলেছেন, কেপি শর্মা ওলিকে নেপালের নতুন প্রধানমন্ত্রী নিয়োগ দিয়েছেন প্রেসিডেন্ট রামচন্দ্র পাউডেল। সাবেক মাওবাদী নেতা পুষ্পকমল দহল প্রচণ্ডের উত্তরসূরি হয়েছেন ৭২ বছর বয়সী ওলি। শুক্রবার আস্থা ভোটে হেরে যান প্রচণ্ড, ফলে দেশটির সংবিধান অনুযায়ী নেপালে নতুন জোট সরকার গঠন হবে। সোমবার কেপি শর্মা ওলি সহ নতুন মন্ত্রিসভার মন্ত্রীরা শপথ গ্রহণ করবেন। নেপালের মদন আশ্রিত মহাসড়কে ভূমিধসের পর নদীতে ছিটকে পড়া ২ বাসের নিখোঁজ ৫৫ আরোহীর কাউকে আর জীবিত উদ্ধারের আশা দেখছেন না উদ্ধারকর্মীরা। চিতওয়ান জেলার এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা জানান, কাউকে জীবিত উদ্ধারের আর সম্ভাবনা নেই। এখন মৃতদেহ খুঁজে পাওয়ার চেষ্টা করা হচ্ছে। গত শুক্রবার প্রবল বৃষ্টির মধ্যে ভূমিধসের কবলে পড়ে রাস্তা থেকে ছিটকে ত্রিশুলি নদীতে ভেসে যায় ২টি বাস। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছিল, বাস দুটির মধ্যে একটি যাচ্ছিল কাঠমান্ডুর দিকে। আরও একটা বিরতি নিচ্ছি, ফিরে এসে জানাবো বিশ্বের আরও কিছু খবর। আমাদের সাথেই থাকুন। ডেঙ্গু থেকে বাঁচতে স্প্রে করুন নতুন এক্সপেল অ্যারোসল। নতুন ফর্মুলার পিএমজি ডুয়েল অ্যাকশনে ঘরের মশা বাঁচবে না, বাইরের মশা আসবে না। এক্সপেল ডুয়েল অ্যাকশন অ্যারোসল, ন্যাচারাল পাওয়ারে মশা মুক্ত ঘর। বন্ধু নেমে আয় না, 5 মিনিট দ্বারা হেয়ার কালার করে নেই। হেয়ার কালার এখন? হ্যালো হ্যালো, তোর 5 মিনিট কখনো 5 মিনিটে? কিন্তু কিভাবে? গোদরেজ এক্সপার্ট শ্যাম্পু হেয়ার কালার, শ্যাম্পু করার মতোই সহজ, আর মাত্র 5 মিনিটে সাদা চুল উধাও। স্বাদে ভরপুর প্রাণ চানাচুর। শুধু ফ্রেশই উন্নত মানের সয়াবিন বীজ ইম্পোর্ট করে নিজেদের ফ্যাক্টরিতে উৎপাদন করে বলে তেল থাকে ফ্রেশ, যা আপনার ব্যাড কোলেস্ট্রল কমায়। সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল। শুরু হোক হেলদি লাইফের জার্নি। ম্যাজিক্যাল সিড পাইপ যুক্ত মায়া হার্বাল কোকোনাট অয়েল, চুল পড়া রোধে পার্মানেন্ট সলিউশন। ওয়েলকাম টু মায়া। প্রাণ পটেটো ক্র্যাকারের স্পেশাল মশলা এমনই যে লোভ সামলে রাখা যায় না। প্রাণ পটেটো ক্র্যাকার, লোভ সামলানো দায়। 1 নম্বর জিনিস পাইতে হইলে যেমন জায়গা মতন নামতে হয়, 1 নম্বর অফার পাইতে হইলে মাইজিপিতে যাইতে হয়। বিশ্বের নাম্বার 1 হেয়ার অয়েল আসল আমলা ডাবর আমলা, যা সাধারণ হেয়ার অয়েলের তুলনায় চুল করে 2 গুণ পর্যন্ত মজবুত, কালো, লম্বা ও ঘন। তাই সাধারণ হেয়ার অয়েল নয়, ব্যবহার করুন ডাবর আমলা হেয়ার অয়েল। ইটালিয়ানো ওপাল গ্লাস, আমার আভিজাত্যের অলংকার। ডাইনিং জুড়ে সৌন্দর্যের পাহাড়। জীবন সেজেছে আজ নতুন আমেজে। ইটালিয়ানো ওপাল গ্লাসের সাজে। Italiano Opal Glass, timeless elegance. আছেন ৭১ চলছে বিশ্বচোখ। ফ্রান্সের একটি গ্রামে জন্মদিনের পার্টিতে বন্দুক হামলায় বন্দুককারী সহ 4 জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও 4 জন। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, 20 বছর বয়সী এক যুবক এসপিনাস ভোজেল গ্রামে পরিবারের সঙ্গে তার জন্মদিন পালন করছিলেন। এ সময় হঠাৎ করে এক বন্দুকধারী সেখানে প্রবেশ করে এলোপাতাড়ি গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হয়ে 3 জন নিহত হয়। রাশিয়ার সামরিক বাহিনী ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেৎস্ক অঞ্চলের উরুজাইন গ্রামের নিয়ন্ত্রণ নিয়েছে বলে জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। একদিনে ইউক্রেনের 25টি ড্রোন ধ্বংস করেছে রাশিয়া। ইউক্রেনীয় ব্লগাররা বলেছেন, কিয়েভের বাহিনী রাশিয়ার দখলে থাকা শহর দোনেৎস্কের দক্ষিণ পশ্চিমে গ্রামের নিয়ন্ত্রণ ছেড়ে দিয়েছে। অবশ্য ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে, ওই এলাকায় এখনও লড়াই চলছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় টেলিগ্রামে বলেছে, সফল কর্মকাণ্ডের ফলস্বরূপ পূর্বাঞ্চলীয় বাহিনী দোনেৎস্ক অঞ্চলের উরুজাইন এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে এবং তারা সেখানে অপসারণ ও নিষ্ক্রিয়কারী অভিযান চালাচ্ছে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। কাল একই সময়ে আবারও হাজির হবে বিশ্বযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে থাকুন ৭১ ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেল। ৭১ সাথেই থাকুন।